প্রিয় শিক্ষার্থীরা, বাংলা বিভাগে সমান প্রথম বর্ষে বাংলা উপন্যাস ১ কোর্সে সকলকে স্বাগত জানাই। আমরা অনলাইন জুম ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের দশম ক্লাস, অর্থাৎ আজকে এবং দশম এটি আমাদের এই জুম অনলাইন ক্লাসের শেষ সেশন। তোমরা এতদিন যারা মনোযোগ দিয়ে ক্লাস করেছো, যারা আমি ক্লাসটি দেখছো এখন, তাদের সকলকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই অনলাইন লেকচার সকলকে স্বাগত জানাই। আমরা পড়ছিলাম সমান প্রথম বর্ষ বাংলা উপন্যাস ১, কোর্স কোড 211007। আমরা আলোচনার ধারাবাহিকতায় গত এই 10টি ক্লাসের সর্বশেষ যে উপন্যাসটি নিয়ে আলোচনা করছি সেটি হলো শওকত ওসমানের ক্রীতদাসের হাসি। আমাদের আজকে আলোচনার শিরোনাম শওকত ওসমানের ক্রীতদাসের হাসি উপন্যাসের নামকরণের সার্থকতা এবং নায়ক চরিত্র সম্পর্কে আলোচনা। আমরা যারা বাংলায় পড়ি সেক্ষেত্রে আমাদের একটি বিষয় খুবই কমন এবং জানা আছে যে প্রত্যেকটা সাহিত্যের ক্ষেত্রেই উপন্যাস বা কবিতার নামকরণে একটি সার্থকতা আসে। আমরা মূলত আজকে সেই উপন্যাসের নামকরণ এবং কেন্দ্রীয় যে চরিত্র সেটি সম্পর্কে আলোচনা করব। সাথে আছে আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক বাংলা বিভাগ, সরকারি আশিক মাহমুদ কলেজ, জামালপুর। শওকত ওসমানকে বলা হয়ে থাকে কাল সচেতন এবং সমকালের সমাজ সচেতন লেখক। আমরা কম বেশি এটি সকলেই জানি যে প্রত্যেক সাহিত্যিক মাত্রই সমাজ এবং কাল সচেতন। এই কারণে যে কোনো মানুষই আসলে সমাজ এবং সময় নিরপেক্ষ হতে পারে না। তার কারণ হলো কোন একজন মানুষ যে যে সময়ে বেঁচে আছেন, তিনি যেই সময়টাকে ধারণ করেন সেই সময়ের কোনো না কোনো একটা অংশ অবশ্যই তার সাহিত্য বা লেখায় কোনো না কোনো ভাবে প্রভাব ফেলবে। এমনকি ব্যক্তি জীবনের ক্ষেত্রেও মানুষের এই প্রভাবগুলো সবসময় কাজ করে থাকে। অনেক সমালোচক বলে থাকেন যে শওকত ওসমানের লেখায় মূলত একটি ভূখণ্ডের রাষ্ট্রনীতি যেমন উঠে এসেছে, তেমনি পাঠকের হৃদয়ে শব্দ, রূপ, রস, গন্ধ মিলিয়ে এক অনন্য অনুভূতির জাগরণ ঘটিয়েছে। আর এই অনন্য অনুভূতির জাগরণ শওকত ওসমানের বনিয়াদম, জননী কিংবা ক্রীতদাসের হাসি উপন্যাস বা নেকড়ের অন্যান্য যে সমস্ত লেখা আমরা পড়ে থাকি সবগুলোতেই কোনো না কোনো ভাবে প্রভাব ফেলেছে। তবে আমাদের আলোচ্য বিষয় হলো ক্রীতদাসের হাসি উপন্যাস। এই উপন্যাসের নামকরণ কেন ক্রীতদাসের হাসি, সেটা আসলে কতটুকু যৌক্তিক এবং সাযুজ্যপূর্ণ সেই বিষয়ে আলোচনা করব। উপন্যাসটি প্রকাশ পায় 1962 সালে। আমরা সকলেই জানি 1962 সালে তৎকালীন সময়ে পাকিস্তানের শাসক ছিলেন সামরিক শাসক আইয়ুব খান। এটি স্বাধীন, এখন আমরা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন নাগরিক হিসেবে কম বেশি সকলেই জানি যে সামরিক শাসনের সময়ে তুলনামূলকভাবে রাষ্ট্রের মানুষের স্বাধীনতা, বিশেষ করে বাক স্বাধীনতার বিষয়টি একটু তুলনামূলকভাবে কম পরিলক্ষিত হয় বা কম দেখা যায়। ফলে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকার সময় একজন মানুষ যেভাবে তার প্রভাবটাকে দেখাতে পারেন, সমরতান্ত্রিক বা সামরিক সরকার শাসন যদি করে থাকে সেক্ষেত্রে মানুষের বাক স্বাধীনতাটা তুলনামূলকভাবে কম থাকে, অর্থাৎ খর্ব করা হয়। ঠিক এইরকম একটি ক্রান্তিকালে দাঁড়িয়ে শওকত ওসমান, যার প্রকৃত নাম হলো শেখ আজিজুর রহমান, কিন্তু ওনার সাহিত্যিক নামের আড়ালে ওর ব্যক্তি যে মূল নামটি, এই নামটি আসলে আমরা অনেকেই জানি না। ওনার প্রকৃত নাম হলো শেখ আজিজুর রহমান। সেই ক্রান্তিকালে দাঁড়িয়েই শওকত ওসমান লিখেছিলেন ক্রীতদাসের হাসি উপন্যাসটি। উপন্যাসটির নামকরণ করার ক্ষেত্রে তিনি একটি ভূমিকা উপন্যাসের শুরুতে দিয়েছিলেন, অর্থাৎ উপন্যাসের নাম ক্রীতদাসের হাসি এটি ওনার মৌলিক লেখা নয়, এমন একটি ভাবে লিখেছেন যে মনে হয় এটি আসলে ওনার মৌলিক লেখা নয়, বরং আলিফ লায়লা ওয়া লায়লানি নামক যে গ্রন্থের সন্ধান তিনি তার বান্ধবী বা সহপাঠী রৌফুন্নেসার গ্রামের বাড়িতে গিয়ে পেয়েছিলেন তার পিতামহের কাছে। সেইখানে সেই যে উদ্ধারকৃত পাণ্ডুলিপির শেষ অংশে যে অংশটি ছিল জাহাকুল আব্দ, এর বাংলা হলো গোলামের হাসি, তিনি সেই অংশটি অনুবাদ করে লিখেছিলেন ক্রীতদাসের হাসি। আসলে এটি মূলত ওই সময়টাকে ধারণ করার ক্ষেত্রে সামরিক শাসক এর রক্তচক্ষুকে এড়িয়ে চলার জন্য মূলত তিনি এই কৌশলের আশ্রয় নিয়েছিলেন। আমরা এর আগের ক্লাসে এটি নিয়ে আলোচনা করেছিলাম যে কেন তিনি উপন্যাসের নামকরণের ক্ষেত্রে একটি কৌশলের আশ্রয় নিয়েছেন। তিনি ঘটনাটা দেখিয়েছেন বাগদাদের যে অধীশ্বর বা খলিফা, আমরা যেটাকে বাদশাহ বলে থাকি, বাদশাহ হারুনুর রশিদ, ইসলামের ইতিহাসে ইনি একজন বিখ্যাত খলিফা হিসেবে পরিচিত। সেই বাদশাহ হারুনুর রশিদ তার পারিবারিক একটি কলহের কারণে, বিশেষ করে তার বোন এবং তার বোনের যে প্রণয় পুরুষ
জাফর বার্মিকি। সেই জাফর বার্মিকির সাথে আব্বাস স্যার, তার বোন হারুন রশিদ বোন আব্বাস স্যার বিবাহ হয়, আকদ হয়। কিন্তু একটি শর্ত ছিল যে তাদের বিবাহ হবে, কিন্তু তারা কখনোই বাসসজ্জা কিংবা অন্য কোনো সম্পর্কে জড়াতে পারবে না। এমনকি তারা যদি সরাসরি কথাও বলতে চায়, তবুও সেটি খলিফা হারুন রশিদকে সামনে রেখে সেই অনুসারে কথা বলতে হবে। কিন্তু আব্বাস স্যার জাফর বার্মিকে এত ভালোবাসতেন যে বাদশাহটাও এই বিধানটা তিনি মানতে চান। বাদশাহর নজরে এই বিষয়টি গোচরীভূত হয়, তখন তিনি তাদেরকে শাস্তি দেন। শাস্তি দেওয়ার কারণে তার নিজের বোন এবং বন্ধু সুলভ জাফর বার্মিকির উপর যে নির্যাতন করা হয়, এই নির্যাতনটা তার স্মৃতিতে পীড়া দিতে থাকে। অর্থাৎ এই স্মৃতিটা তাকে এমনভাবে মর্মাহত করে যে তিনি তার স্বাভাবিক জীবনটাকে যাপন করতে পারছিলেন না। এই স্বাভাবিক জীবনকে যাপন করার জন্যই তিনি রাতের অন্ধকারে তার পারিষদ বর্গের সাথে রাজ্য পরিভ্রমে বা দেখতে বের হন। এই রাজ্য দেখতে গিয়ে মূলত কোন এক ক্রীতদাসের একটি হাসি তিনি শুনতে পান। সেই হাসি কেন, তারা কিভাবে হাসছে এটি জানার জন্য তিনি আগ্রহী হয়ে ওঠেন। অর্থাৎ তিনি বাগদাদের অধীশ্বর, কিন্তু তিনি হাসতে পারছেন না। তার অধীনে থেকে একজন ক্রীতদাস এত স্বতঃস্ফূর্ত এই কল্লোলিত হাসি কিভাবে হাসছেন, সেটাই তার প্রশ্ন। এবং তিনি এক স্থানে এটি বলেছেন যে, আমি খলিফা বা হারুন রশিদ বাগদাদের অধীশ্বর, আর অপরদিকে এই ক্রীতদাসটি এই বাগদাদের আমার তুলনায় একজন ভিক্ষুক মাত্র। স্বাধীনতা, একই সাথে তিনি খলিফা হওয়ার পরও সেই মানুষটার মানসিক অশান্তি কোনোভাবেই পরিতৃপ্তি দিচ্ছিল না। ফলত তিনি অন্যের হাসি দেখে ঈর্ষাকাতর হন। সেই ঈর্ষা থেকেই তিনি মূলত তাতারীর সন্ধান পাওয়ার পর তাকে নিজের দখলে নিয়ে আসার চেষ্টা করেন। আমাদের আলোচনার বিষয় হলো সেই দৃষ্টিকোণ থেকে এই উপন্যাসের নামকরণ ক্রীতদাসের হাসি কতটুকু সার্থক সেটি, এবং কেন্দ্রীয় নায়ক চরিত্রটি আসলে কে হতে পারে বা কে আসলে আমাদের কেন্দ্রীয় নায়ক চরিত্র। আমরা দেখেছি উপন্যাসের শুরুতে নামকরণের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানা দরকার, যে না, একটি সুন্দর নামকরণ আসলে কেন জরুরি। বলা হয়ে থাকে একটি সুন্দর নাম অধিক সম্পদ অপেক্ষা শ্রেষ্ঠ। কখনো কখনো বলা হয় সুন্দর নামকরণের মধ্য দিয়ে বিন্দুর মধ্য দিয়ে সিন্ধুর গভীরতা উপলব্ধি করা যায়। তো বিন্দুর মধ্য দিয়ে যদি আমরা সাহিত্যের পাঠ না করে সিন্ধুর গভীরতা উপলব্ধি করাতে চাই, তো সেই ক্ষেত্রে প্রথমে যে জিনিসটি প্রয়োজন, একটি বইয়ের সবচেয়ে সুন্দর নাম। অর্থাৎ সুন্দর নাম সবসময় পাঠককে খুব সহজেই আকৃষ্ট করতে পারে। সুন্দর নাম বা শিরোনাম কেবল বিষয় ও ঘটনার একটি স্বাভাবিক পরিচয় না, বরং ইঙ্গিতবাহী একটি প্রতীক বটে। যে কোনো বিষয়ের ক্ষেত্রে মৌল বৈশিষ্ট্য, অর্থাৎ প্রধান যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য প্রকাশ পায় যে কোনো শিল্পকর্মের সুন্দর নামকরণের মধ্য দিয়ে। আর সে কারণে এই সাহিত্যের ক্ষেত্রে নামকরণকে বলা হয় একটি শিল্প বা আর্ট। এই কারণেই যে সুন্দর নামকরণের মধ্য দিয়ে যে কোনো লেখকের তার শিল্পবোধ, শিল্প সম্পর্কে তার জ্ঞান এবং সাহিত্য সম্পর্কে তার রুচিবোধ এবং ভাবনা প্রকাশের যে বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটি ফুটে ওঠে মূলত সুন্দর নামকরণের মধ্য দিয়ে। অর্থাৎ আমরা এখন বলতে পারি যে এটি সাহিত্যের ক্ষেত্রে সার্থক, সুন্দর, অর্থবহ এবং তাৎপর্য নাম অত্যাবশ্যক। এই কারণেই যে পাঠক নামকরণ দেখেই মূলত খুব সহজেই পাঠের প্রতি আকৃষ্ট হতে পারে। নামকরণের ক্ষেত্রে আসলে প্রচলিত নিয়মে নির্দিষ্ট কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে ধরাবাঁধা নিয়ম না থাকলেও একেবারেই যে কোনো একটা কাঠামো নেই এমনটি নয়, বরং বলা হয়ে থাকে যে সাহিত্যের সুন্দর নামকরণের ক্ষেত্রে প্রধানত মূল ঘটনা বা মূল কাহিনী, কখনো কখনো কেন্দ্রীয় চরিত্র বা প্রধান প্রধান চরিত্রগুলো থেকে একটি, অথবা কোনো একটি বিশেষ রূপক বা প্রতীক ধর্মিতা, যা উপন্যাসের বা কোনো একটি লেখার বিশেষ তাৎপর্য বহন করে থাকে, অথবা কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারে শিল্পের নামকরণ করা হয়ে থাকে। কেন্দ্রীয় চরিত্রের নামকরণ করা হয়ে থাকলে সহজেই বোঝা যায় যে এটি চরিত্রের হতে পারবে, কিন্তু ঘটনার তাৎপর্যকে যখন প্রাধান্য দেওয়া হয়, তখন খুব সহজেই পাঠক বুঝতে পারে যে এর ভিতরে আলাদা একটি সারমর্ম বা সারসত্তা রয়েছে। সেই সারসত্তা সুন্দর বা কতটুকু যৌক্তিক, সেটা বোঝার জন্য আসলে সুন্দর নামকরণ সাহিত্যের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এসব দিক বিবেচনা করেই আমরা ক্রীতদাসের হাসি উপন্যাসের ক্ষেত্রে বলতে পারি এখানে কেন্দ্রীয় চরিত্র নয়, বরং ঘটনার ভিতরে ঘটনা এবং ঘটনার আড়ালে লুকিয়ে থাকা ঘটনাকে প্রাধান্য দেওয়ার জন্যই ঔপন্যাসিক হয়তো এই উপন্যাসের নামকরণ করেছেন ক্রীতদাসের হাসি। আমরা এতে সহজেই অনুমান করতে পারি যে
উনি একজন দাস যাকে ক্রয় করা হয়েছে, মালিক তাকে নিজের ইচ্ছামতই ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা উপন্যাসের ক্ষেত্রে দেখেছি যে ক্রীতদাসের যে মালিক, তিনি তাকে বা প্রভু, তিনি তাকে নিজের মতো করে যাচ্ছে তাই ভাবে ব্যবহার করতে পারছেন না। তার এই না পারার পেছনে তার ভেতরে যে বোধ এবং দ্রুহ কাজ করেছে, মূলত এই দ্রুহের কারণেই উপন্যাসে মূল কেন্দ্রীয় চরিত্রের সাথে খলিফা বা প্রধান যে চরিত্র আরেকটি রয়েছে তার সেই দ্বন্দ্বটি প্রকাশ পায়। আমরা দেখি যে উপন্যাসটির নাম হলো ক্রীতদাসের হাসি। ক্রীতদাসের শব্দটাকে যদি আমরা ব্যাখ্যা করে থাকি, ক্রয় করা হয়েছে যে দাস অথবা কৃত হয়েছে যে দাস, এটি সমাসবদ্ধ শব্দ হিসেবে ব্যবহার করা যায়। অর্থাৎ যে ব্যক্তিকে দাস হিসেবে একজন ক্রয় করেছে এমন। আর হাসি হলো মানুষের বাহ্যিক আনন্দ প্রকাশের ক্ষেত্রে যে মৌখিক যে বহিঃপ্রকাশ, তার অন্যতম একটি মাধ্যম হলো এই হাসি। অর্থাৎ আমরা যখন কাউকে কোথাও দেখে থাকি তখন খুব সহজেই যে বিষয়টি আমরা উপলব্ধি করতে পারি, তার মুখ এবং চোখের যেই বহিঃপ্রকাশ, আমরা যেটাকে বলে থাকি এক্সপ্রেশন, অর্থাৎ বাহ্যিক অবয়বের সুখ দুঃখ আনন্দ বেদনার রূপটি সবার আগেই প্রকাশ পায় মানুষের মুখের হাসির মধ্যে অথবা চোখের চাহনিতে। এক্ষেত্রে আমরা যে অংশটা দেখব সেটি হলো এখানে উপন্যাসের যে কেন্দ্রীয় একটি চরিত্র যদি বলা হয়ে থাকে তাতারীকে, সেই তাতারী এবং মেহেরজান নামক একটি দম্পতি, যারা মূলত একজন হলো আর্মেনীয়বাদী, আরেকজন হলো হাফসি ক্রীতদাস। এই আর্মেনীয়বাদী মেহেরজান ছিল খলিফ হারুন রশিদের বেগম জুবাইদার হেরেমে, আর তাতারি ছিল পুরুষদের সাথে। সেই মেহেরজান এবং তাতারির মাঝখানে একটি গভীর প্রণয় ছিল। সেই গভীর প্রণয়টি সার্থক এবং সুন্দর করার চেষ্টা করে সফল করে দিয়েছিল মূলত খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা নিজে। তাদেরকে আলাদা বিবাহ করার ব্যবস্থা করে দিয়ে এবং রাতের অন্ধকারে তাদেরকে অভিসারে মিলিত হবার সুযোগ করে দিয়েছিলেন। আমরা উপন্যাসের শুরুতে দেখেছি যে খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা বেগম এবং মেহেরজান কথোপকথনের সময় বলেছে যে তার এই অভিসারে যাওয়ার ক্ষেত্রে যদি কখনো খলিফার নজর পড়ে, তবে খলিফা তাকে কতল করে ফেলবে। এই কতল করার ভয় থাকা সত্ত্বেও তারা প্রণয়ের যে গভীর আবেগ, সেই আবেগের প্রতি শ্রদ্ধা কিংবা ভালোবাসার বোধ থেকে তারা পরস্পর মিলিত হবার চেষ্টা করেছে। এই মিলিত হবার সময় তাতারি এবং মেহেরজানের যে উচ্ছ্বসিত বা কলহাস মুখরিত হাসি, এটি বাহির থেকে খলিফা হারুন রশিদ এবং তার অনুচর বর্গেরা শুনতে পায়। তার এই হাসিকে কেন্দ্র করেই মূলত তাতারির বিপদ এবং বিপর্যয় নেমে আসে। তাতারি সেই উচ্ছ্বসিত হাসি খলিফা হারুন রশিদ যখন তার রাস্তা থেকে আস্তানায় সেই হাসিটি শুনতে পান, তখন সে ভেবেছিল যে দিল্লির অধীশ্বর হয়েও তিনি হাসতে পারছেন, অথচ একজন ক্রীতদাস হাসছে। সেই হাসিটি তিনি হাসতে চান। ফলে তাতারিকে তিনি তার কাছে নিয়ে আসেন। নিয়ে আসার পর ভেবেছিলেন যে দিরহাম দৌলত দিয়ে হয়তোবা সবকিছুই কেনা সম্ভব, এমনকি বাংলার হাসি সহ। উপন্যাসের শেষ পর্যায়ে আমরা দেখেছি যে শেষ পর্যন্ত শত চেষ্টা করেও কোনোভাবেই তাতারির মুখের হাসি তিনি শুনতে পাননি। ফলে তার হাসি শুনতে না পেয়ে তিনি ক্রোধান্বিত হন। তাতারির পর নেমে আসে নির্মমতা এবং নিষ্ঠুর নির্যাতন। এই নিষ্ঠুর এবং নির্যাতনের মুখে থেকেও একজন ক্রীতদাস বন্দী অবস্থায় তার বাদশাহ বা খলিফা বা প্রভুর প্রতি যে বিদ্রোহমূলক আচরণ করেছে, সেই কারণেই তার এই হাসিটা সবচেয়ে অমূল্য বলে মনে করা হয়ে থাকে। আর আমরা যদি অন্য অর্থে ধরে থাকি, তাহলে এখানে যে খলিফা রয়েছেন যিনি হলেন শাসক শ্রেণীর প্রতিপক্ষ, আর অপরদিকে যে নির্যাতিত তাতারি রয়েছে তিনি হলেন শোষিত শ্রেণী বা সমাজের একজন প্রতিনিধি। এরকম শাসক এবং শোষকের বা শোষিতের মাধ্যমেই উপন্যাসে ক্রীতদাসের হাসি, অর্থাৎ ঔপন্যাসিক দেখাতে চেয়েছেন যে একজন শাসক শত চেষ্টা করেও বান্দাকে হয়তো তার কাছে রাখতে পারে, কিন্তু তার ভেতরের যে সুখ স্বাচ্ছন্দ্য সেটি কখনো ভয় বা অন্য কিছুর লোভ দিয়ে বের করা তার পক্ষে সম্ভব না। সেই কারণেই বলা হয়ে থাকে যে ক্রীতদাসের হাসি একটি রূপক বা প্রতীক ধর্মী উপন্যাস, যেখানে শাসক শ্রেণীর নিপীড়িত নিপীড়ন করার যে মানসিকতা এবং শোষিতের যে বঞ্চনার কথা, সেটি তিনি প্রতীকের মাধ্যমে তুলে ধরেছেন। আর এর পেছনের প্রধান যে কারণ সেটি হলো খলিফা হারুন রশিদ, তার যে হাসি শোনার আকাঙ্ক্ষা, তার ভেতর যে কষ্ট, সেই কষ্টটি দূর করার জন্য তিনি তার ক্রীতদাসের কাছ থেকে হাসিটি জানতে, হাসি শোনার জন্য অদম্য যে বাসনা এবং চেষ্টা এবং নিপীড়ন করেছেন, সেটির কারণেই সম্ভবত এই উপন্যাসটির নামকরণ করা হয়েছে ক্রীতদাসের হাসি। কেননা খলিফা হারুন রশিদ দিরহাম দৌলত বেগম
সবই রয়েছে, এত কিছু থাকার পরও তিনি কোনো পরিস্থিতিতেই কখনো তৃপ্তি লাভ করতে পারেননি। পরের অংশে আমরা যেটা বলতে পারি সেটি হলো উপন্যাসের নামকরণ এবং কেন্দ্রীয় যে চরিত্র রয়েছে সেটি নিয়ে। উপন্যাসের যে প্রধান ব্যক্তিত্ব অর্থাৎ যিনি সবচেয়ে বেশি ক্ষমতাবান তিনি হলেন বাদশাহ হারুন রশিদ। কিন্তু তিনি ক্ষমতাবান হতে পারেন অন্য যে কোনো দিক দিয়ে। উপন্যাসে যে কেন্দ্রীয় চরিত্র খলিফা এবং তাতারি মনে হতে পারে যে যেহেতু তিনি খলিফা বা বাদশাহ শ্রেণীর প্রতিনিধি তিনিই হতে পারেন সবচেয়ে কেন্দ্রীয় চরিত্র। উপন্যাসের প্রতাপশালী ব্যক্তি হলো খলিফা হারুন রশিদ। আমরা একটু আগে বলেছি তিনি চাইলেই অনেক কিছু করতে পারেন। অনেক কিছু করার ক্ষমতা থাকলেও বান্দার কোন সুখ কিনে নেওয়ার ক্ষমতা বা সামর্থ্য আসলে তার নেই। এই খলিফা হারুন রশিদ তার সাথে তার বোন আব্বাসা এবং তার বোনের প্রেমিক জাফর বার্মিকি, এই জাফর বার্মিকি এবং আব্বাসের উপর যে নিপীড়ন থেকে তার মানসিক অবসাদ, এই অবসাদ থেকে তিনি সুখের সন্ধানে রাজ্যব্যাপী ঘোরা শুরু করে দিয়েছেন। এই রাজ্যব্যাপী ঘুরতে গিয়ে যখন তার সন্ধান পান তখন তিনি তার নিজের কাছে নিয়ে আসেন এবং মেহেরজানের সাথে তাতারিকে আলাদা করে দেন। একজনের মানসিক অবসাদ বা পীড়া দূর করতে গিয়ে অন্য আরেকটি সুখী দম্পতির কাল হয়ে দাঁড়িয়েছিল এই খলিফার শাসন। মূলত বাদশাহ হয়েও সে পাঠকের কাছে কখনোই করুণা পায়নি, কিন্তু ক্রীতদাস হয়েও তাড়াতাড়ি এই উপন্যাসের নায়ক বা প্রধান চরিত্র হয়ে উঠেছে তার চারিত্রিক দৃঢ়তা, মনোবল এবং নারী হিসেবে বুসায়না নামক যে নর্তকী তাকে দেওয়া হয়েছিল তার সংসর্গ প্রাপ্তির জন্য কিংবা তাকে মনতুষ্টি করে খুশি করে হাসি পাবার জন্য। সেই বুসায়নাও শেষ পর্যন্ত তাকে যখন নিজের দখলে না নিতে পেরেছে সেই বুসায়না তখন আত্মহত্যা করেছে। যেই বুসায়নাকে পাওয়ার জন্য বাগদাদের সকলে দিরহাম দৌলত স্বেচ্ছায় ছুড়ে দিতে প্রস্তুত, এরকম একটি নর্তকী বুসায়নাকে পাওয়ার পরও কোনোভাবেই সে যখন রাজি হয়নি তখন বুসায়না আত্মহত্যা করে ফেলেছে। আবার বুসায়না যখন নিজেকে তার সামনে প্রকাশ করার জন্য বস্ত্র ক্রমাগত খোলার চেষ্টা করেছিল, তাতারি তখন নিজ থেকে তাকে এটি বন্ধ করার জন্য চেষ্টা করেছে। কেননা নারীর নানা রকম অধিকার থাকতে পারে তার প্রেমে অপ্রেমে, কিন্তু সবসময় সে অন্য পরপুরুষের সামনে বস্ত্রহীন হয়ে থাকবে এটি তার পছন্দ না। বরং সে বলেছে লেবাস হলো দেহ আবরণের জন্য, তোমার লেবাস দেহ অলংকার্থে। নারীর নির্লজ্জ হওয়ার অধিকার আছে, তাও শুধু প্রেমে। প্রতিদিন কিছু দিরহাম ছুঁড়ে ফেলে যারা তোমাকে বেইজ্জত করে আমি তাদের মতো তোমাদের অসম্মান করতে শিখিনি। অর্থাৎ নারীর প্রতি তার যে দৃঢ় মনোবল এবং নারীর ব্যক্তিত্ব সম্পর্কে তার যে সচেতনতা এটি নিঃসন্দেহে খলিফা হারুন রশিদের চাইতে অনেক বেশি উত্তম। কেননা ক্রীতদাসের যে মনোকষ্ট, এই মনোকষ্টের পেছনে সবচেয়ে এবং একমাত্র প্রধান কারণ হলো মেহেরজানকে তার কাছ থেকে সরিয়ে নেওয়া। প্রথমে হয়তো তাড়াতাড়ি ভেবেছিল যে তাকে যে আলাদা আলাদা বাগান বাড়িতে রেখেছে, তার জন্য ক্রীতদাস দিয়েছে এবং অনেক কিছু দিয়েছে। খলিফা হারুন রশিদ ভেবেছিল হয়তো এত কিছু দেওয়ার পর তাড়াতাড়ি তার সব কথাই শুনবে এবং তার কথা মতোই চলবে। কিন্তু তাড়াতাড়ি তার চারিত্রিক দৃঢ়তা এবং মানসিক ঐশ্বর্য এতটাই শক্তিশালী ছিল যে হারুন রশিদের দেওয়া এত উপহারও তাকে কখনো টলাতে পারেনি। আর এই কারণেই তার এই ব্যক্তিত্বের কারণে বলা যেতে পারে যে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র অবশ্যই তাড়াতাড়ি খলিফা হারুন রশিদ নয়। অন্যভাবে যদি আমরা বলে থাকি সেটি হলো তাতারির মাধ্যমে এই খলিফা হারুন রশিদের একটি বোধোদয় হয় যে দৌলত দিরহাম দিয়ে হয়তো বান্দা গোলাম ক্রীতদাস এগুলো কেনা সম্ভব, কিন্তু মানুষের ভেতরের হাসিটাকে কেনা সম্ভব না। কারণ কবি বলেছে যে হাসি হলো মানুষের আত্মারই একটি প্রতিধ্বনি। কারণ মানুষের নামাজ পড়ার জন্য যেমন ওয়াক্ত লাগে ঠিক তেমনি হাসির জন্য তার একটি নানা রকম সুরাপান বা উপকরণ করা দরকার। বেগম জুবাইদা আরমিনী ক্রীতদাস মেহেরজান এবং হাজী ক্রীতদাসকে অভিসারের সুযোগ করে দিয়েছেন। কেননা এই মেহেরজানের এই যে
যেটা করতে চান না সেটি হয়তো তার অগোচরে হয়ে গিয়েছে। তিনি সুখে থাকতে চেয়েছিলেন কিন্তু শাস্তি দেওয়ার পর তিনি নিজেই অসুখী হয়ে যান। অপরদিকে বাদী মেহেরজান এবং হাফসি ক্রীতদাসের প্রণয় সুখ দেখে বেগম জুবাইদা নিজেই একটি আলাদা আত্মসুখ অনুভব করেন, কেননা বঞ্চিতের সুখ অন্য আরেকজন বঞ্চিত সবচেয়ে ভালো বুঝতে পারে। কিন্তু তাদের অভিসারের এই সুখটা অন্য কারোর কাছে খুব বেশি সহ্য হয়। তাদের এই স্বর্গীয় সুখ লাভের সময় উদ্বেলিত যে হাসি, সেই হাসি বাদশাহ রাতের আধারে পায়চারি করার সময় শুনতে পান, এবং শুনতে পারার পরে তিনি তাদের উপরে ক্ষিপ্ত হন। তার ভিতরে যে পুরনো স্মৃতি ছিল সেই পুরনো স্মৃতি তাকে নিঃসঙ্গ এবং বেদনা কাতর করে রেখেছে, বিশেষ করে তার বোন এবং জাফর বার্মিকির প্রতি যে অন্যায় এবং অবিচার করেছেন সেটি। অথচ তিনি বাগদাদের অধীশ্বর হয়ে হাসতে পারছেন না, তার ভেতরে এটি যন্ত্রণার আরো একটি কারণ। অথচ ক্রীতদাসের হাসি তাকে মুগ্ধ করেছে, বরং আলোড়িত করেছে যে এই হাসি কি সাধারণ হাসি? ঔপন্যাসিক এই বক্তব্যটিকে এত সুন্দরভাবে বা চমৎকারভাবে বর্ণনা করেছেন। আমরা যদি উপন্যাস থেকে উদ্ধৃতি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এই হাসি ঠোঁট থেকে উচ্চারিত হয় না। এই উৎস বা এর উৎস, এই উৎস হলো সুখ ডগমগ হৃদয়ের নিভৃত প্রদেশ থেকে। আমি বাগদাদের অধীশ্বর, সুখ ভিক্ষুক। অথচ তাতার এই বাগদাদের ক্রীতদাস, তিনি সুখের অধীশ্বর। সুখের এই সন্ধানে যিনি ভিক্ষুক, আরেকজন সম্পদ নেই কিন্তু সুখের অধীশ্বর হয়ে বসে আছেন। এই কারণেই বাদশার অসন্তুষ্টি নয় বরং ক্রীতদাসের যে হাসি, এই হাসিটি এই উপন্যাসের সবচাইতে বেশি মূল্যবান। আমরা যদি আরো কিছু উক্তি ব্যবহার করে থাকি, ব্যবহার করার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা আরো একটা উপমা দিয়ে বোঝানোর চেষ্টা করতে পারবো যে হাসিটা আসলে আসে কিভাবে। কোন একজন মানুষকে আমরা চাইলে আঘাত করে তাকে বেদনায় জর্জরিত করে কাঁদতে দেখি, কিন্তু কোন একজন মানুষ যদি বিমর্ষ অবস্থায় থাকে, আমরা শত চেষ্টা করলেও সেই মানুষটাকে খুব সহজে হাসাতে পারবো এমনটি নয়। কেননা মানুষের হাসি আসার জন্য আরো আলাদা অনেকগুলো অনুষঙ্গে থাকা দরকার। উপন্যাসের ক্ষেত্রে কবি একবার বলেছেন যে যারা যত বেশি সুন্দর কথা বলতে পারে তারা তত বেশি সুন্দর হাসতে পারে। আমরা দেখেছি যে মেহেরজান এবং তাতারি যখন প্রণয়ের অভিসারে মত্ত থাকে তখন তাদের পারস্পরিক কথোপকথন যে কোনো রোমান্টিক আবহে যে কোনো জুড়ি বা দম্পতি খুবই আলোড়িত করবে, যেমন ঔপন্যাসিক তার ভাষার বর্ণনায় ব্যবহার করেছেন। উপন্যাসের একটি প্রসঙ্গে একবার বলা হয়েছে যে মেহেরজান কোথায়, তখন একজন বলেছিল যে মেহেরজান অন্যের জানে মেহের বা করুণা ঢালতে প্রাসাদে আশ্রয় লাভ করেছে। কার প্রাসাদে? খলিফা হারুন রশিদের। অপরদিকে যে তাতারি, তাকে মুক্ত করে একটি বাগ বাগিচার অর্থাৎ একটি বাগানের মালিক বানিয়ে দেওয়া হয়েছে। মালিক বানিয়ে দেওয়ার পরেও তার ভিতরে যে সুখটা ছিল মেহেরজানের কাছে থাকার সময়, তার সেই সুখটা আর কখনোই ফিরে আসেনি। এই ফিরে না আসার পেছনে বড় কারণ হলো মেহেরজানের সাথে তার সম্পর্কের যে বিচ্ছেদ। তারপর তাতারিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার জন্য বুসাইনাকে সেখানে পাঠানো হয়, কিন্তু বুসাইনা সেখানে তার কাছে পরাজিত হয়। মসরুরের তরবারির হাতে জীবন দেওয়ার চাইতে নিজের জীবনটা নিজে শেষ করে আত্মহননই সবচেয়ে শ্রেষ্ঠ ছিল বলে সে আত্মহত্যা করে ফেলে। সে নিজে আত্মহত্যা করলো, এই আত্মহত্যার দায় তাতারির উপরই চাপবে, এটি তাতারি খুব ভালো করে উপলব্ধি করতে পারে। যদিও সে বুসাইনাকে আত্মহত্যা বা মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য বলেছিল যে মানুষ জীবনের মুখোমুখি দাঁড়ায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। বুসাইনাও হয়তো বা ঠিক একই রকম ভাবে তার আত্মবোধ বা বোধের যে জাগরণটা হয়েছিল সেটি হলো তাতারির সংস্পর্শে এসে। এতদিন দিরহাম দৌলত দিয়ে যে মুগ্ধ হয়েছিল, দিরহাম দৌলতের জন্য যে শরীরটাকে সকলকে বিলিয়ে দিয়েছে, সেই মানুষটি তাড়াতাড়ি সংস্পর্শে এসে বুঝতে পারে যে তার জীবনটা আসলে কতটুকু মূল্যবান, কিন্তু তার জীবনকে সে কিভাবে অর্থের লোভে পড়ে বিলিয়ে দিয়েছে। আর সামান্য কৃতদাস হয়েও তাতারিকে সেটি তা করাতে পারেনি। তাই বুসাইনাকে সে বলেছে যে যে নারী বিশ্বের শ্রেষ্ঠ সৃষ্টি, মানব জাতির শিশুকে পৃথিবীতে আমন্ত্রণ দিয়ে আনে, যে নারী শাশ্বত মানবতার জননী, বসুন্ধরার অনন্ত অঙ্গীকার, সে অত সস্তা হতে পারে না। কেন অত সস্তা হয় না? এই কারণে যে বুসাইনাকে তারা সামান্য কিছু দিরহাম দৌলত দিয়ে হয়তো কিনে নিয়েছে, কিন্তু বুসাইনা যদি এটি বুঝতো তবে কখনোই তাদের লোভে পড়ে তার শরীরটাকে তাদের কাছে বিলিয়ে দিত না, বরং তার জীবনটাকে আরো অন্যভাবে জানতে পারত। সে তার জীবনটাকে জানতে পেরেছে সুন্দরভাবে, কিন্তু ততক্ষণে সে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছে। আমরা জানি তাতারি নিপীড়িত হয়েছে,
তাতারীর এই নিপীড়ন কিভাবে আমরা উপলব্ধি করতে পারি? তাতারী নিপীড়ন আমরা উপলব্ধি করতে পারি এইভাবে যে তাতারী নিপীড়ন সহ্য করেছে, নিপীড়ন সহ্য করার পর এত অত্যাচার করার পর তার মুখ থেকে একটি কথা পর্যন্ত বেরোয়নি। এমনকি খলিফা হারুন রশিদ যখন কৌশলে আশ্রয় নেন যে হয়তোবা মেহেরজানকে তার সামনে নিয়ে আসলে তার ভিতরে সেই হাসিটি আবার ফেরত আসতে পারে, শেষ অস্ত্রই ছিল এই মেহেরজানকে তার সামনে নিয়ে আসা। তাকে যখন সামনে নিয়ে আসা হয়, তাতারই প্রথম তাকে চিনতেই পারে না। কারণ কি? কারণ সে যখন দাসীর স্ত্রী ছিল তার তখন তার রূপ লাবণ্য ছিল স্বাভাবিক, কিন্তু সে যখন বাদশার হেরেমে চলে গেছে তখন তার রূপ লাবণ্যের উপর অভিজাত যে সমস্ত পোশাক দিয়েছে সেই কারণে তিনি হয়তো তাকে চিনতে পারেন। অপরদিকে মেহেরজানও তাতারীকে খুব বেশি চিনতে পারেনি, কারণ তার শরীরে পোড়ার আঘাতে, চাবুকের আঘাতে জর্জরিত শরীরটা স্বাভাবিক ছিল না। তার তার এই নিপীড়ন সহ্য করার যে মানসিকতা, এর ভিতরে দিয়ে শোষিত মানুষের যে বঞ্চিতের যে পরিমাণ, সেটার একটি নিগূঢ় তাৎপর্য রূপ লাভ করেছে তাতারই চরিত্রের ভিতর দিয়ে। অপরদিকে তার হাসিটি যেহেতু অমূল্য, এই অমূল্যই যেন এই বাঙালির হাসি, এবং এটি যেন তাতারির রক্তের দামেই কেনা। কেননা একজন স্বাধীন মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে যত সুন্দর করে হাসতে পারে, আর এই হাসি এই মানুষটির জন্য আরাধ্য। ক্রীতদাসের হাসি আমরা উপন্যাসে আমরা বলেছি যে এটি আইয়ুব খান আমলের শাসন এবং শোষণ, বিশেষ করে 60-এর দশকের যে রাজনৈতিক টালমাটাল অবস্থা, সে সময় বঞ্চিত মানুষের যে হাহাকার, নাগরিক যে স্বাভাবিক অধিকার বঞ্চনা, সেই বঞ্চনাটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং খলিফা হারুন রশিদের অত্যাচারী মনোভাবের ভিতর দিয়ে শাসক শ্রেণীর যে চরিত্র, সেই চরিত্রটাকে তিনি ফুটিয়ে তুলেছেন। এখানে সমকালকে তিনি রূপায়িত করেছেন মেহেরজানের যে পরিবর্তন, এক হাত থেকে অন্য হাতের তার যে পরিবর্তন বা হাতছানি, সেই হাতছানির ঘটনার ভেতর দিয়ে অপরদিকে তাতারই দৃঢ়চিত্তের প্রতিবাদ এবং খলিফা হারুন রশিদের যে স্বৈরতান্ত্রিক শাসন এবং পীড়ন মনোভাবের ভেতর দিয়ে তিনি সেই বিষয়টিকে স্পষ্ট করে তুলেছেন। আর এই বিষয়টি স্পষ্ট করার ক্ষেত্রে সবচেয়ে ভূমিকায় ছিল মূলত তাতারই চরিত্রের যে দৃঢ় ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব। আমরা জানি যে উপন্যাসের ক্ষেত্রে দাতারি যদি চাইতো তবে সে আলাদাভাবে সুখে জীবনটা যাপন করতে পারত। কিন্তু একজন মানুষের যদি আমি অনেক রাজপ্রাসাদ বা সুন্দর একটি ঘর বা কক্ষ বরাদ্দ করে দিয়ে থাকি, কিন্তু তাকে যদি বাহির থেকে আমরা তালা মেরে রাখি, সেই ভেতরের ঘর যত সুন্দরই হোক, এই মানুষটি কখনোই স্বাচ্ছন্দ্যে তার জীবনটাকে যাপন করতে পারবে না। ঠিক একই রকম সমস্যা হয়েছিল তাতারির জীবনে। ফলত সে শাসন বাদশার এই শাসন, অন্যায় শাসনটাকে মেনে নিতে পারেনি। যেহেতু সে অন্যায় শাসনটা মেনে নিতে পারেনি, তাই সে অন্য কারোর সাথে আপোষ করতেও রাজি হয়নি। বরং বাদশা হারুন রশিদ আক্রোশের বশে তাকে বলেছে, এই গোলামকে আবার গোলাম বানাবো, তার দেহ টুকরো টুকরো করবো না। তাহলে কি করবে? বরং ছিঁড়ে ছিঁড়ে তিলে তিলে পশু পক্ষী পোকার আহার্য বানাবে। একজন ক্রীতদাসকে নিয়ে একজন মহাজন হয়তো অনেক কিছুই করতে পারে, লাস্টে গিয়ে যে কোনো কিছু করার অধিকার তার থাকতে পারে। তবে বাস্তবতা হলো সে চাইলেও সেই ক্রীতদাসের মুখ থেকে স্বতঃস্ফূর্ত ভাবে কোনো একটি কথা আদায় করতে পারে না। তিনি আক্রোশের বশে আরো তার ভয়, ক্রোধ বা মানসিক রূপটাকে এভাবে প্রকাশ করেন যে এই বেত্তমিজের জীব টেনে টেনে ছেড়ার আয়োজন করতে হবে। কেন? কারণ যে জীব দিয়ে সে মেহেরজানের সাথে থাকার সময় এত সুন্দর করে হাসতে পারে, যে হাসির কল্লোলে বাগদাদের রাত মুখরিত সুর লহরে ভরে যেতে পারে, সেই মানুষটি খলিফা হারুন রশিদের আদেশ মেনে সেখানে হাসতে চায় না। সুতরাং তার জিভ টেনে ছেড়ার একটি আয়োজন করা দরকার। তারপরে মেহেরজান সেখানে প্রবেশ করে। মেহেরজানে প্রবেশ করার পর ভেবেছিল হয়তোবা তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে, কিন্তু না, তাড়াতাড়ি তার সিদ্ধান্তে অবিচল এবং বলা চলে অনেকটাই অটল। বরং আরো সে ক্রোধান্বিত হয়ে বাদশাকে বাদশা সম্বোধন না করে বরং তাকে নাম ধরে সম্বোধন করে। এই সম্বোধনের কারণে তার উপর আরো নারকীয় শাস্তিটা নেমে আসে। আর এই যন্ত্রণা সে সহ্য করেছে, সহ্য করতে করতে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তবুও সে তার সিদ্ধান্তে অবিচল থেকেছে। কেননা উপন্যাসের নাম যেহেতু ক্রীতদাসের হাসি, তাই ক্রীতদাসের হাসিটি হলো শাসকের জন্য সবচেয়ে অমূল্য। যদি তাকে হাসাতে পারতো তাহলে বোঝা যেত যে লোভে পড়ে দরিদ্র শ্রমজীবী মানুষরা খুব সহজেই পটে যায়। উপন্যাসের আরেকটি জায়গায় কবি বলেছেন, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে এই গুলাম হলো কালো পাথর, স্তব্ধ।
সাধারণত কালো পাথরগুলো কখনোই নকল হয় না, বরং সাদা কিংবা রঙিন উজ্জ্বল পাথরগুলোই সবচেয়ে বেশি গোলমেলে কিংবা নকল হয়ে থাকে। এই তাতারিগুলো ঠিক সেই কালো পাথর যাকে কোনোভাবেই নকল বানানো সম্ভব নয়। ফলে তার প্রতি মুগ্ধ হয়ে তার প্রেয়সী, তার প্রণয়িনী, কাঙ্ক্ষিত যে অভিসারের যে নায়িকা মেহেরজান তাকে বলেছিল, আমির উমরার মহব্বত হাতছানির মহব্বত, গোলামের প্রেম ধ্রুব তারার মতন স্থির, আকাশের একটি প্রান্তে একাকী মৌন অবিচল। তুমি তেমনি অবিচল আছো, কিন্তু আমি তো বিনিময়ের ঘাটিতে সিদ্ধ হয়ে গেলাম, আর বান্দি থাকলাম না। কেন বান্দি থাকলো না? কারণ সে যখন হেরেমে আশ্রয় পেয়েছে তখন সে আলাদা একটি মর্যাদা পেয়েছে। হয়তো তার স্ত্রী থাকলে বান্দি দাসী হয়ে তার জীবনটাকে কাটাতে হতো। কিন্তু হাতছানির মহব্বত কোন একটা নারীর কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না, বরং তার স্বামী যদি দরিদ্র, ভিক্ষুক, অন্য কোনো কিছু হয়ে থাকে, তবুও সে স্বামীর কাছে সে রাজরানীর মর্যাদা পায়। অপরদিকে হেরেমের যে নারী হয়তো তার রূপ গুণের কারণে কিছুদিন স্বস্তিতে থাকলেও যখন তার রূপ যৌবন ফুরিয়ে যাবে, তখন মুঘল হেরেমে সেই আমির উমরা হাত পাল্টে অন্য আরেকজন সুন্দরীকে নিয়ে আসবে, তাকে সেখান থেকে পদচ্যুত করবে। এই উপলব্ধিটি করতে পেরেছিল মেহেরজান। মেহেরজানের এই উপলব্ধির সাথে আমরা রাষ্ট্রভূমিকে মিলাতে চাই, তাহলে খুব সহজেই মিলাতে পারি যে আমাদের আজকের এই বঙ্গভূমি পর্তুগিজ, ইংরেজ, ফরাসি, সর্বশেষ পাকিস্তানি অর্থাৎ মুঘল, পাঠান নানা রকম শাসকদের হাতে নানা সময়ে বিভিন্নভাবে শাসিত হয়েছে। আমাদের যারা শাসক ছিলেন তারা কেউই এই ভূখণ্ডের নয়, কিন্তু তবু আমরা তাদেরকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছি যারা সুবিধা পেয়েছে। যারা সুবিধা পায়নি বা স্বাধীনভাবে বাঁচতে চেষ্টা করেছে, তাদের উপরে নেমে এসেছে নির্যাতন। আর এই নির্যাতিত শ্রেণীর প্রতিনিধি হলো আমাদের কেন্দ্রীয় চরিত্র তাতারী, সেই শ্রেণীর প্রতিনিধি। আর তার হাসিটা এই কারণেই অমূল্য, আর তার এই হাসির অমূল্যের জন্যই এই উপন্যাসের নামকরণ করা হয়েছে কৃতদাসের হাসি। নির্যাতন যখন করা হয়, নির্যাতনের পর তাতারী যে সহ্য গুণ এবং তেজ থেকে মসরুর বলেছিল, মানুষ আনন্দাতীত আরো কিছু পায়, তার কাছে এই যন্ত্রণা আর যন্ত্রণা মনে হয় না। কেন হয় না? কেননা সে যে যন্ত্রণা পাচ্ছে, এই যন্ত্রণা যদি একবার উবে যায়, তাহলে সে যে মানসিক প্রশান্তি পাবে, এটি হয়তোবা তাকে সারা জীবন স্বস্তি দিবে। যেমন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সক্রেটিস বলেছিল যে, আমি যদি করুণা করে আপনাদের কাছ থেকে শাস্তির আদেশটা কমিয়ে নেই, হয়তোবা আমি আরো 2 বছর কিংবা 3 বছর বেঁচে থাকবো, কিন্তু সারাটা সময় আমাকে করুণা নিয়ে বাঁচতে হবে, তার চাইতে বরং তার মৃত্যুটাই শ্রেয়। সক্রেটিস যেমন তার মৃত্যুটাকে শ্রেয় মনে করেছে এই অন্যায় নিপীড়ক শাসকের কাছ থেকে করুণা নেওয়ার চেয়ে, একইভাবে তাতারী তার জীবনটাকেও একইভাবে মূল্যবান ভেবেছে যে সে কোনোভাবেই খলিফা হারুন রশিদের কাছ থেকে কোনো করুণা নিবে না। ফলত তার যে নির্যাতন, এই নির্যাতনটা কবি নজরুল বলেছেন যে সে হলো কালো গোলাম, স্তব্ধ পাথরের ন্যায়, তাকে যেমন নকল করা যায় না। তার যে যন্ত্রণা, এই যন্ত্রণা তার কাছে খুব বেশি যন্ত্রণা নয়, বরং এই যন্ত্রণার চাইতে আরো অনেক বেশি আনন্দদায়ক কোনো কিছু পাচ্ছে। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমরা প্রতিদিনকার মতো কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা একটা কিছু প্রশ্ন করে রাখি, তোমরা আনমিউট করে উত্তর দিতে পারো। প্রথম প্রশ্নটি হলো, প্রতিদিন কিছু দিরহাম ছুড়ে ফেলে যারা তোমাকে বেইজ্জত করে, আমি তাদের মতো তোমাদের অসম্মান করতে শিখিনি। কে কাকে কোন প্রসঙ্গে বলেছে? যে কেউ বলতে চাইলে আনমিউট করে বলবা। কে বলতে বলতে পারবা? আশিক, সিফাতুল্লাহ, কিংবা তপতিপাল, সানজিদা, সুমাইয়া? তো কথা বললে আনমিউট করে বলতে হবে, নচেত আমি শুনতে পারবো না। আচ্ছা, একটু আগে আমরা এটি নিয়ে আলোচনা করেছিলাম। এই কথাটি বলেছিল তাড়াতাড়ি বলেছিল, বলো। বুসাইনাকে উদ্দেশ্য করে বলেছিল। কেন বলেছিল? কেননা বুসাইনাকে পাওয়ার জন্য সকলেই চেষ্টা করেছে দিরহাম এবং দৌলতের বদলতে। এই দিরহাম কিংবা ধন সম্পদের বদলতে বুসাইনা ভেবেছিল সে তাতারীকে তার রূপ যৌবন দিয়ে নিজের দখল করে পটাতে পারবে কিংবা তাকে হাসাতে পারবে, কিন্তু সে শেষ পর্যন্ত পারেনি। বরং উল্টো তাতারী তাকে শিক্ষা দিয়েছে যে আমি নারী জাতিকে এভাবে বেইজ্জতি করতে শিখিনি যারা অর্থের বিনিময়ে তাকে প্রতিদিন অসম্মান করে। এটি সেই বলেছিল। একটা প্রশ্ন, দেহের প্রতীক ছন্দ না ছন্দের প্রতীক দেহ? উপন্যাসের কবি ইসাক এই কথাটি বলেছিলেন। এই কথাটি বলেছিল
প্রথম তারা যখন মেহেরজানকে দেখতে পায় তাতারির কাছ থেকে নিয়ে আসার পর, তখন তার রূপ যৌবন লাবণ্য দেখে খলিফা হারুন রশিদ, কবি ইসহাক, আতাহিয়া এবং মাসরুর প্রায় সকলেই, এমনকি কবি নওয়াজ, প্রত্যেকেই তার রূপ যৌবনে এবং দেহ সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হয়েছিল। কেউ রাজ্যের যে অন্যান্য সভাকবি তারা ভেবেছিল, হ্যাঁ তপতি বলো। তপতি সম্মত হাত উঠিয়েছে, বলো কিছু বলতে চাও? স্যার স্যার এটা ভুলে সেন্ড হয়ে গেছে, চাপ লেগে। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। সকলেই ভেবেছিল যে ইসহাক হয়তো বা মেহেরজাদকে দেখার পর কবিতা লেখার আরো একটি নতুন অনুষঙ্গ বা উপকরণ পাবে। কিন্তু কবি ইসহাক মেহেরজানের রূপ দেখে এতই মুগ্ধ হয়ে যাচ্ছিলেন যে তিনি আসলে ভাবনাই করে গেছিলেন যে দেহের প্রতি কি ছন্দ নাকি ছন্দের প্রতি কি দেহ। এই প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে। শেষ প্রশ্ন, আব্বাসাকে তার পরিচয় এবং পরিণতি আলোচনা করো। এটা সম্ভবত সকলেই বলতে পারবে, কেউ বলতে চাইলে বলতে পারো। আব্বাসা হলো খলিফা হারুন রশিদের বোন। তার সাথে জাফর বার্মিকির বিবাহ আকদ সম্পন্ন হয়েছিল, কিন্তু শর্ত ছিল যে তারা কখনোই প্রণয়ে অভিসারে যেতে পারবে না। কিন্তু জাফর বার্মিকি এবং আব্বাসা পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে তারা অশ্বসজ্জার যে ঘটনাটি ঘটেছিল, এটি খলিফা হারুন রশিদ যখন শুনতে পান তখন তাদের উপর শাস্তি নেমে আসে। ফলত তাদেরকে শাস্তি দিয়ে হত্যা করা হয়। মূলত উপন্যাসের যে পরিণতি বা ঘটনার যে ঘটনাক্রম বা একটি ঘটনার সাথে অন্য আরেকটি ঘটনার ঘনঘটা, এটার পিছনে তাদের পরিণয়টাও বা প্রেমটাও দায়ী। কেননা তারা যদি এই ভুলটি না করতো তাহলে খলিফা হারুন রশিদ তাদের শাস্তি দিতেন না। শাস্তি দেওয়ার পর তাদের যদি মৃত্যু না হতো তবে তাদের মনটা বিষণ্ণ হতো না। তার এই বিষণ্ণ মনই সম্ভবত তার পীড়ার অন্যতম কারণ। আর এই পীড়নটা দূর করার জন্য তিনি রাজ্য ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণে বের হওয়ার পরে তিনি তাতারি এবং মেহেরজানের যে অভিসারের শব্দ শুনতে পান, অভিসারের শব্দ শোনার কারণেই তাতারির উপর নির্মম নির্যাতন নেমে আসে। আর এই নির্মম নির্যাতনের অন্যতম কারণ ছিল তিনি চেয়েছিলেন তাতারির মুখের সেই উচ্ছ্বলিত হাসিটি শুনতে। দুর্ভাগ্য, মেহেরজানের সাথে তার বিচ্ছেদ হওয়ার কারণে কোনোভাবেই তাতারি এই হাসিটি হাসতে চাননি। ফলত তাদের পরিণতি আব্বাসাদের যেরকম শাস্তি হয়েছিল তাতারির ঠিক একই রকম শাস্তি হয়। কিন্তু মেহেজান ঠিকই তাদের হেরেমে থেকে যান। আর এই কারণে সে বলেছিল যে আমির উমরার মহব্বত হাত ফিরির মহব্বত, কিন্তু গোলামের প্রেম নক্ষত্রের ধ্রুবতারার মতো স্থির। আর আমি তো বিনিময়ের ভাটিতে সিদ্ধ হয়ে গেলাম। অর্থাৎ একটি পরাধীন ভূমি যেরকম শাসকের হাত থেকে অন্য আরেকটি শাসকের হাত, সেখান থেকে অন্য আরেকজন ক্ষমতাবান শাসকের হাতে পরিণত হয়, ঠিক একইভাবে মেহেরজান আমির উমরার হাত থেকে নানা জনের হাতে হাত ফিরি হয়ে ঘুরেছে। এই মহব্বত ছিল, কিন্তু প্রত্যেকটা মহব্বতই ছিল আসলে হাত ফিরির মহব্বত। কিন্তু কোন একটি নারীর কাছে এটি যেমন কাঙ্ক্ষিত নয়, ঠিক তেমনি কোন একটি রাষ্ট্রের কাছেও এটি কখনোই কাঙ্ক্ষিত নয় যে তার একের পর এক অন্য রাষ্ট্র বা অন্য একজন এসে তাকে ক্রমাগত শাসন করুক। আমাদের আলোচনা এই পর্যায়ে শেষ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আর এই প্রশ্নের ফাঁকে আমি আরেকটি বাড়ির কাজ দিয়ে রাখি, এটি তোমাদের অ্যাসাইনমেন্টের মতো কাজ করতে পারো। যে আমরা উপন্যাসের উপর ৩টি ক্লাস আলোচনা করেছি, সেই আলোচনার প্রেক্ষাপটে একটি প্রশ্ন যে খলিফা হারুনুর রশিদ নয় বরং নির্যাতিত তাতারই উপন্যাসের নায়কোচিত চরিত্রের অধিকারী। অর্থাৎ কেন্দ্রের চরিত্র তাতারী কিংবা নায়ক চরিত্র তাতারী, এরকম প্রশ্ন হয় সাধারণত। এই প্রসঙ্গে তোমার মত ব্যক্ত করো। কি থাকবে তোমাদের বাড়ির কাজ। দীর্ঘ সময় ধরে যারা এই ক্লাসগুলো করলে, এতদিন যারা ক্লাসের সাথে সংযুক্ত ছিল তাদের সকলকে ধন্যবাদ। আমরা সকলেই জানি যে বৈশ্বিক এই মহামারীর সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ থাকাই সবচেয়ে বড় নিয়ামক। ঘরে বসে থাকি, বই পড়ি এবং বই পড়ি, কেননা জ্ঞান বৃদ্ধির জন্য এই বইগুলো সবচেয়ে প্রয়োজন। আরেকটি প্রসঙ্গ, সেটি হলো আমরা যখন যে কোনো উপন্যাস পড়বো, সেই উপন্যাস পড়ার ক্ষেত্রে লেখকের জীবনী কিংবা অন্যান্য যে সমালোচনা গ্রন্থগুলো আছে আমরা অবশ্যই সেগুলো পাঠ করবো। এক্ষেত্রে আমরা গত ক্লাসে বলেছিলাম যে সাহিত্যের রূপরীতি অন্যান্য প্রসঙ্গ কুন্তল চট্টোপাধ্যায়, সাহিত্য সন্দর্শন শ্রী চন্দ্যোপাধ্যায়, বাংলাদেশের উপন্যাস, বিষয় ও শিল্পগুরু ডক্টর রফিকুল্লাহ খান, এরকম অনেকগুলো উপন্যাসের উপর সমালোচনা গ্রন্থ আছে। আমরা বিশেষ করে বাংলাদেশের বা বাংলা ভাষার উপন্যাস সম্পর্কে আলোচনা জানতে চাইলে সরোজ বন্দ্যোপাধ্যায় বাংলা উপন্যাসের কালান্তর কিংবা শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা উপন্যাসের ধারা, বইগুলো খুবই উপকারী এবং কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমাদের বিশ্বাস।
তোমাদের সকলকে ধন্যবাদ। আমরা এত সময় ধরে ক্লাসটি আলোচনা করলাম। আমার অনুরোধ থাকবে তোমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ঘরে বসে মূল বইগুলো অবশ্যই একাধিকবার পড়বে, কারণ একটি বইয়ের এক একবারের পাঠ এক এক রকম চিন্তা এবং বুদ্ধির উদয় ঘটায়। ফলে যে জিনিসটি প্রথমবার করে একরকম উপলব্ধি হয়, পরের বার পড়লে আমাদের উপলব্ধিটা প্রায় ভিন্ন রকম হয়। এই ভিন্ন ভিন্ন উপলব্ধির সমন্বয়ে মানুষের চিন্তা এবং বুদ্ধির প্রসারতা বাড়ে বলে আমাদের বিশ্বাস। ধন্যবাদ সকলকে। আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।